আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীরা, অনেক লম্বা একটা ছুটি কাটিয়ে এসেছি আমরা, তাই না? হ্যাঁ, ঈদ উপলক্ষে বেশ কয়েকদিন তোমাদের পাশ থেকে একটু দূরে ছিলাম, আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে। নিশ্চয়ই সবাই এই ব্যতিক্রমী ঈদ অনেক ভালোভাবে কাটিয়ে সুস্থ সবল দেহে নিজ নিজ গৃহে অবস্থান করছো। তো আমরা অনলাইন ক্লাসের আজকের যে পরবর্তী অধ্যায়, অর্থাৎ তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের আমরা সপ্তম অধ্যায়ের আগে আলোচনা করেছি, দ্বিতীয় পত্রেরও সপ্তম অধ্যায় আলোচনা করেছি। হ্যাঁ, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় কি কি ইস্যু টিস্যু। হ্যাঁ, আজকে তোমাদের এই অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্রের আলোচনায় আমরা প্রবেশ করব। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং এই গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো আজকে তোমাদের সাথে আমি একটু আগেই বলেছি, টিস্যু এবং টিস্যুতন্ত্রের যে অষ্টম অধ্যায়ের আলোচনা, সেখান থেকে ভাজক টিস্যুর বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকের এই আলোচনা শেষে আমরা কি কি শিখন অর্জন করব, আমাদের কি কি শিখন হবে, সেটি যদি আমরা একটু এক নজরে দেখি। দেখো তো টিস্যু কি, কলা কি, সে সম্পর্কে তোমরা সংজ্ঞা দিতে পারবে, বলতে পারবে, অর্থাৎ টিস্যুর সংজ্ঞা দিতে পারবে। এরপরে দেখো আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে ভাজক টিস্যু বলা যায়, সেটি তোমরা বলতেও লিখতে পারবে। এছাড়াও ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ, ভাজক টিস্যুকে বিভিন্নভাবে শ্রেণী বিভক্ত করা হয়, সে সম্পর্কে তোমরা বলতে পারবে। আর ভাজক টিস্যুর যে বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন পদ্ধতি অনুসারে যে আমরা একে যে শ্রেণী বিভাগ করেছি, সেটির বিভিন্ন শ্রেণীর মধ্যে তোমরা একটির সাথে আরেকটির তুলনা করতে পারবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তুলনা করা। বায়োলজিতে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে দেখবে একটার সাথে আরেকটাকে শুধু তুলনা করি, কারণ তুলনা যখন করি তখন আমাদের জানাটা আরো পোক্ত হয়। হ্যাঁ, তাহলে আমরা এই বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর মধ্যে আমরা তুলনা করতে পারবো। তো এই ছবিটা দেখো, হ্যাঁ, কি বুঝতে পারছি আমরা এই ছবিটা দেখে? প্রথমত একটা কোষ ছিল, তাই না? তারপরে দেখো এরকম অনেকগুলো কোষ একসাথে এসে জমা হচ্ছে। তার মানে কি, এখানেই কিন্তু টিস্যুর যে সংজ্ঞা, তার কিছুটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। অর্থাৎ একটা কোষ নিয়ে কখনো টিস্যু হয় না, কি হয়? এক গুচ্ছ কোষ নিয়ে, এবং একই ধরনের একই উৎস থেকে তৈরি হওয়া কোষ। দেখো সেটি আমরা এখানে সংজ্ঞাতে বলছি যে একই উৎস থেকে সৃষ্ট একগুচ্ছ অবিচ্ছিন্ন এবং সুসংগঠিত কোষ। দেখো এরকম অবিচ্ছিন্ন এবং সুসংগঠিত একই ধরনের কোষ। আমি যদি পয়েন্ট মার্কার দিয়ে দেখাই, প্রথমত এটি ছিল কি একটি কোষ, তাই না? এরপরে এখানে আরো এরকম অনেকগুলো কোষ একসাথে একত্রিত হয়ে একই ধরনের কাজ করলে তখন সেই কোষগুচ্ছকে বলি আমরা টিস্যু। তো উদ্ভিদ দেহের টিস্যুকে আমরা দুভাগে ভাগ করি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, প্রধান এই দুটো ভাগ। এছাড়াও আরো অনেক এর উপভাগ আছে, যেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলো যাওয়া যাক। তো উদ্ভিদ দেহের টিস্যুকে আমরা দুভাগে প্রধানত, অর্থাৎ উদ্ভিদ দেহের টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে ভাজক টিস্যু আর একটি স্থায়ী টিস্যু। তো আমরা মূলত এই চ্যাপ্টারে স্থায়ী টিস্যুর বিস্তারিত আলোচনা আমাদের সিলেবাসে নেই, তারপরেও আমরা করব। প্রাথমিক আলোচনাগুলো একটু করি, তারপর অন্যান্য আলোচনায় যাব। আর ভাজক টিস্যু সম্পর্কে আমাদের মোটামুটি উচ্চ মাধ্যমিক লেভেলে যতটুকু না জানলেই নয়, সেটি কিন্তু তোমাদের আলোচনায় আছে ভাজক টিস্যু সম্পর্কে। তো টিস্যু কারা? এই যে এখানে দেখো আমি একটা ছবি, জিআইএফ ফরম্যাটের ছবি রেখেছি। এই ছবিতে আমরা কি দেখছি? এইটা একটা কোষ বারবার বিভাজিত হচ্ছে। তার মানে এই টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা আছে। প্রথম বৈশিষ্ট্যতে আমরা দেখো সেই কথাটাই বলছি যে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। খুবই সহজ কথা, যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন তারাই ভাজক টিস্যু। আর যাদের বিভাজন ক্ষমতা নেই তাদের কি আমরা ভাজক টিস্যু বলবো? না। যাদের বিভাজন ক্ষমতা নেই, যাদের বিভাজন ক্ষমতা লোপ পেয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারা হচ্ছে স্থায়ী টিস্যু।
সেটি আমাদের আরেকটি আলোচনা। তো আমরা ভাজক টিস্যুর কথা বলছিলাম। এই যে এই কোষটা দেখো, ভাজক টিস্যুর কোষ, এই কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, আর বিভাজন ক্ষমতা সম্পন্ন বলেই এরা ভাজক টিস্যু। এই টিস্যুর কোষগুলো, ভাজক টিস্যুর কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, গোলাকার বা পঞ্চভুজাকার বিভিন্ন রকমের, যেমন এখানে আমরা গোলাকার ভাজক টিস্যুর কোষ দেখছি, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। আমি পরের স্লাইডে অবশ্য দেখাই তোমাদের। এর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। অর্থাৎ আমরা জানি, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কিন্তু সেলুলোজের পাশাপাশি আরো তো অনেক পদার্থ আছে, লিগনিন, সুবেরিন, পেকটিন, যেগুলোর মাধ্যমে কোষ প্রাচীরগুলো গাঢ়, পুরু, মোটা হয়ে যায়। কিন্তু সেলুলোজ হচ্ছে বেসিক উপাদান, যেটি পাতলা কোষ প্রাচীর তৈরিতে সহায়তা করে। তো এই ভাজক টিস্যুর কোষগুলোর প্রাচীর কেবলমাত্র সেলুলোজ নির্মিত, যে জন্য এটি কি হয়, পাতলা। এই যে দেখো, এই ছবিটার কথাই বলছিলাম একটু আগে। হ্যাঁ, এই কোষগুলো দেখো ষড়ভুজ আকৃতির, এই যে মাঝখানে একটা, এই পাশে একটা, এদিকে, অর্থাৎ একটার সাথে আরেকটা এমন ভাবে, মানে নিউক্লিয়াস গুলো বড় এবং সাইটোপ্লাজম গুলো ঘন অবস্থায় থাকে। এই কোষগুলো একেবারে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকে এবং একটা কোষ থেকে আরেকটা কোষের ভেতরে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না, যেটা আমরা পরের বৈশিষ্ট্যতে বলছি দেখো। এবং এই কোষগুলোতে গহ্বর থাকে না, থাকতে পারে, থাকলেও সেগুলো ছোট ছোট, কিন্তু সংখ্যায় অনেক হতে পারে, সেগুলো ছোট ছোট, কিন্তু সাধারণত এই কোষে কোষ গহ্বর থাকে না। কিন্তু স্থায়ী টিস্যুর কোষে বড় বড় গহ্বর, এবং সেখানে গহ্বরটাই কোষের বেশি জায়গা দখল করে রাখে। ঠিক আছে? তো ভাজক টিস্যুর কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না। আর এই যেটা আমরা আগে বললাম যে কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। তুমি লক্ষ্য করো, দেখো এখানে যে কোষগুলো, এই কোষ থেকে এই কোষের মাঝে কোনো গ্যাপ আছে? এখানে কোনো গ্যাপ আছে? নাই। অর্থাৎ এখানে যে কোষের ওয়াল, সেটা পার্শ্ববর্তী কোষেরও ওয়াল। অর্থাৎ আমার দুটো ঘর, আমার একই বাসায় দুটো ঘর আছে, তো আমি কি দুটো ঘরের জন্য আলাদা আলাদা দুটো ওয়াল করব নাকি? দুটো ঘরের পার্টিশন তৈরির জন্য একটাই ওয়াল থাকবে, আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, আন্তঃরুম ফাঁক থাকবে না। ঠিক তেমনি ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে এরকম কোনো গ্যাপ নেই, কোনো স্পেস নেই, ফাঁক নেই। আর ভাজক টিস্যুর বিপাকহার অনেক বেশি। এই টিস্যু যেহেতু সবসময় কোষ বিভাজন করে চলে, কোষ বিভাজন করে দেহের বৃদ্ধি ঘটায় উদ্ভিদের, এর বিপাকহার বেশি। অর্থাৎ সহজ কথা, যে কাজ করবে বেশি, তার খাওয়া লাগবে বেশি। তো এই টিস্যুর কোষগুলো অনেক বেশি কাজ করে, অনেক বেশি কোষ তৈরি করে, বিভাজন ক্ষমতা সম্পন্ন। তার মানে কি, এর বিপাক বেশি, এর মানে কোষের মেটাবলিজম বেশি, অর্থাৎ খাদ্যের ব্যবহার বেশি এখানে। সেটি আমরা বলছি যে এই টিস্যুর কোষীয় বিপাক হার অনেক বেশি। এবারে দেখো, ভাজক টিস্যুর কাজ নিয়ে যদি আমি কথা বলি, হ্যাঁ, এখানে কি এই গাছটা ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, আমরা যে কোষ বিভাজনের কথা বলি, এই কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু একটি গাছ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের এই দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস, সেখানে বলেছিলাম, তুমি একটা গাছ লাগিয়েছো, সেই গাছটি কি অতটুকুই রয়েছে নাকি দিন দিন বড় হয়ে যাচ্ছে? দিন দিন বড় হয়ে যাচ্ছে। তোমরা সবাই এক কথায় উত্তর দিয়েছিলে। হ্যাঁ, এই বড় হওয়ার কারণ কি? কোষ বিভাজন। তাহলে বিভাজনের সক্ষম টিস্যুর কাজই হচ্ছে, ভাজক টিস্যুর কাজই হচ্ছে উদ্ভিদ দেহকে, অর্থাৎ শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ এর মানে বিভাজনের মাধ্যমে ছোট গাছ ক্রমেই বড় হয়, অর্থাৎ খাটো গাছগুলো আস্তে আস্তে উঁচু লম্বা হয়ে যায়। এই অ্যানিমেশনে তোমরা সেটি দেখছো যে হ্যাঁ, ছোট গাছটি আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট শুরু হয়েছিল, আস্তে আস্তে বড় হয়ে সেটি লম্বা হয়ে যাচ্ছে। এই ছবিটাতে তোমরা কি দেখছো? এই যে গোল মনে হচ্ছে না, একটা গাছের গুঁড়ি। হ্যাঁ, একটা গাছের গুঁড়ি কেটে নিয়ে আসছি। হ্যাঁ, এই গাছের গুঁড়িটাতে এই যে কেন্দ্রের দিকে, এটা কি একেবারে তুমি গাছটা লাগানো থেকেই কি এত মোটা ছিল? মোটেই ছিল না। আগে ছিল একেবারে চিকন সরু কাণ্ড। তাহলে উদ্ভিদের কাণ্ডের পাশে যেই ভাজক টিস্যুগুলো থাকে, পার্শ্বীয় ভাজক টিস্যু যেটাকে বলি আমরা, হ্যাঁ, পার্শ্বীয় ভাজক টিস্যু যেটাকে বলি, তো এই পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে কি হয়? উদ্ভিদের ব্যাস বাড়ে, অর্থাৎ উদ্ভিদের বের যেটা, উদ্ভিদের কাণ্ড যে আস্তে আস্তে চিকন গাছ ক্রমেই মোটা হয়, দেখো আমরা সেটাই বলছি যে এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। সেটি কি? পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে, যেটি আমরা শ্রেণী বিভাগের মধ্যে দেখব, বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর বর্ণনাতে দেখব।
এখন আসি, দেখো ভাজকটি, এই যে এই উদ্ভিদের এই কোষগুলো দেখো একটু মনে হচ্ছে না যে পাতলা প্রাচীরযুক্ত, আর এগুলো একেবারে গাঢ় হয়ে কেমন, আমি রেড মার্ক দিয়ে দেখে এগুলো দেখো মনে হচ্ছে একেবারে শক্ত কাঠ তৈরি করে ফেলেছে। তার মানে কি এই কেন্দ্রের দিকের এই কোষগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হয়েছে, আর এই পাশের যেগুলো এগুলো এখনো ভাজক টিস্যু রয়েছে। তার মানে কি এই কেন্দ্রের দিকেও একসময় ভাজক টিস্যু ছিল, সেগুলোর পরিণতিতে কি হয়েছে, এখন স্থায়ী টিস্যুতে পরিণত হয়েছে। আর এই পাশের গুলো আবারও নতুন নতুন ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করছে, করে করে উদ্ভিদের কিন্তু নতুন নতুন স্থায়ী টিস্যু তৈরি করছে। তার মানে কি ভাজক টিস্যু হতেই স্থায়ী টিস্যু তৈরি হয়। এখন আমরা ভাজক টিস্যুর প্রকার ভেদে যাব। ভাজক টিস্যুকে আমরা কয়েক ভাবে, যেমন এখানে আমরা 4 ভাবে, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজনের প্রক্রিয়া অনুসারে এবং কাজ অনুসারে, অর্থাৎ এই 4 ভাবে আমরা ভাজক টিস্যুকে শ্রেণীবিভক্ত করতে পারি। মনে করো তুমি এক ব্যক্তি, একটা মেয়ে বা একটা ছেলে, তোমার পরিবারে তোমার একটা অবস্থান আছে, তাই না? তারপর তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার একটা অবস্থান আছে, তাদের সাথে এক ধরনের পরিচয় বা তাদের সাথে এক ধরনের সম্পর্ক। আবার তুমি যখন আমার সামনে আমার ক্লাসে বসছো, তখন কিন্তু তুমি আমার স্টুডেন্ট, তাই না? আবার তুমি যখন মামার বাড়ি নানার বাড়ি যাচ্ছ, তখন কিন্তু সেখানে তুমি মামার ভাগ্নি, নানার নাতি। তার মানে কি ব্যক্তি ওই তুমি, কিন্তু অবস্থান অনুযায়ী বা তোমার কাজ অনুযায়ী বা তুমি কিভাবে তোমার নিজেকে উপস্থাপন করছো বা কোত্থেকে তোমার উৎপত্তি লাভ হলো, এই যে বিভিন্ন ভাবে তোমাকে যেমন আমি বিভিন্ন অবস্থানে তোমাকে দেখাতে পারি, ঠিক তেমনি এই ভাজক টিস্যুকে আমরা উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজনের প্রক্রিয়া অনুসারে, কাজ অনুসারে আমরা শ্রেণীবিভক্ত করেছি। তো যাই সেখানে। প্রথমত যদি উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু শ্রেণীবিভাগ করি, দেখো প্রথম কথা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভ, প্রারম্ভ মানে কি স্টার্ট, তাই না? শুরু। অর্থাৎ একটা উদ্ভিদের জীবন যেখান থেকে শুরু হয়, কোথা থেকে? একটা বীজ অঙ্কুরিত হয়ে তো নতুন গাছ তৈরি করবে, কোথা থেকে অঙ্কুরিত শুরু, অঙ্কুরোদ্গম শুরু হয়? কি এই যে দেখো, সেই হচ্ছে এমব্রায়ো, ভ্রূণ। ওই ভ্রূণ থেকে বিকশিত হয়ে যে উদ্ভিদের প্রথম জীবনের যাত্রা শুরু হয়, প্রারম্ভ, সেটি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। ওকে, আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, এগুলোর একটু করে বিস্তারিত বর্ণনা আমার পরের স্লাইডে আছে, সেখানে গিয়ে বলি। এই যে দেখো, এইটি একটি বীজ, রেড মার্ক দিয়ে দেখায়, এইটি একটি বীজ। এই বীজের এইখানে রয়েছে তার ভ্রূণ, যেখান থেকে সে অঙ্কুরিত হয়ে গাছ বেরোবে। এই যে দেখো এখানে বের হচ্ছে কিন্তু। তার মানে এই ভ্রূণ মুকুলের বা ভ্রূণ মূলের যেই কোষগুলো বিভাজিত হয়ে উদ্ভিদের প্রাথমিক যাত্রা শুরু করছে, অর্থাৎ নিচের দিকে মূল তৈরি করছে, উপরের দিকে কাণ্ড তৈরি করছে। তো মূল এবং কাণ্ডের উৎপত্তি ঘটায় উদ্ভিদের ভ্রূণের যে টিস্যু বা যে কোষ সমষ্টি, সেটি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। আমি মনে হয় কথাটা তোমাদের বোঝাতে পেরেছি। অর্থাৎ যে কোষ সমষ্টি ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল এবং পরবর্তীতে মূল কাণ্ডের উৎপত্তি ঘটায়, সেটি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। অর্থাৎ এই অঞ্চল থেকে উদ্ভিদের জীবনের সূচনা ঘটে বা প্রারম্ভ ঘটে, সেজন্যই আমরা বাংলায় এমনটি নাম দিয়েছি। ইংরেজিতে কি বলি? প্রো মেরিস্টেম। প্রো হচ্ছে আদি, ওই যে প্রোক্যারিওটিক সেল, তাই না? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। হ্যাঁ, যেখানেই প্রো দেখবে সেখানে কিন্তু এই আদি বা একেবারে প্রারম্ভিক এই কথাগুলো আমাদের জড়িয়ে রয়েছে। এরপরে আসি আমরা প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেমেটিক সেল, মেরিস্টেমেটিক টিস্যু। প্রাইমারি কি? হ্যাঁ, আমি আরেকটা সহজ উদাহরণ দিই তোমাদেরকে। আচ্ছা, তোমরা কি একেবারে জন্মের পর থেকে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছো, নাকি পড়াশোনা একেবারে স্কুলে ভর্তি হওয়ার পরে তোমার শুরু হয়েছে? পরিবার থেকে পড়াশোনা শুরু হয়নি তোমার? যেমন বাবা মা প্রথম থেকেই, আব্বু এটা ক, এটা খ, এটা সরে অ, এটা এ বি সি। আর এখনকার বাচ্চারা তো ইউটিউব দেখে দেখে একেবারে প্রথম থেকেই স্কুলে যাওয়ার অনেক আগেই তাদের ABCD 1 2 3 বিভিন্ন রকমের রাইমস তাদের মুখস্থ, তাই না? হ্যাঁ, তার মানে ওইটি হচ্ছে তার প্রারম্ভিক এডুকেশন, পরিবার থেকে যেটা ফার্স্ট টাইম শুরু হলো, বাবা মায়ের কাছ থেকে। কিন্তু তোমাকে যখন স্কুলে ভর্তি করে তোমাকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, সেটি কি? তোমার প্রাইমারি এডুকেশন।
হ্যাঁ, ঠিক তাই। অর্থাৎ ওই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে শুরু করে, অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকে সৃষ্টি হয়ে কিছু টিস্যু উদ্ভিদ দেহের কাণ্ডের শীর্ষে থেকে আজীবন বিভাজন ক্ষমতা সম্পন্ন এবং মূলের শীর্ষে থেকে আজীবন বিভাজন ক্ষমতা সম্পন্ন। এই টিস্যুগুলোকে আমরা বলি প্রাইমারি ভাজক টিস্যু। আসলে এখানে দু রকমের, একটাতে তালব্যস্য একটাতে দন্তস্ব, দু রকম বানানি, তবে দন্তস্বটাই ব্যবহার করা হয়। আমার এখানে তালব্যস্য রয়ে গেছে, তোমরা একটু খেয়াল করো। এবারে আসো সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি বিষয়টা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো আমি আমার চাকরি জীবন থেকে অবসর নিয়েছি, তার মানে কি আমি আর কাজকর্ম করব না। কিন্তু যদি এমন হয় আমার পরিবারের প্রয়োজনে আমাকে আবারও কিছু একটা করতে হচ্ছে, হ্যাঁ, আমি মনে হয় কিছুটা ধারণা দিতে পেরেছি। অর্থাৎ যে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন হারিয়ে, যে কোষগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে গিয়েছিল, সেই কোষগুলো যদি আবারও বিভাজন ক্ষমতা ফিরে পায়, অর্থাৎ উদ্ভিদ দেহের প্রয়োজনে যে কোষগুলো আবারও বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে, সেগুলোই মূলত সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের কি করে? সেকেন্ডারি গ্রোথ, যেমন এখানে এই যে দেখো সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, এই সেকেন্ডারি ক্যাম্বিয়াম, যেখান থেকে মূলত এই নতুন নতুন, যেমন এইটা এক একটা বলয়, এক একটা রিং, এক একটা বছরে একটা করে বলয় বা রিং তৈরি হয়ে উদ্ভিদের এই ব্যাস বা বের বাড়ায়। এগুলো এই প্রথমত স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু উদ্ভিদ দেহের প্রয়োজনে সেগুলো আবারও বিভাজন ক্ষমতা ফিরে পেয়ে উদ্ভিদের ব্যাস বা কাণ্ডের বৃদ্ধি ঘটাচ্ছে। সেটি হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এবারে আসি আমরা অবস্থান অনুসারে, অর্থাৎ কোথায় কোন ভাজক টিস্যুর অবস্থান। যদি একটি উদ্ভিদের মূলের এবং কাণ্ডের শীর্ষে, অর্থাৎ যেটা আমরা আগেই বলেছিলাম তোমার কাজের কথায়, যে উদ্ভিদের কাণ্ডের শীর্ষে, এই যে দেখো আমি একটু পয়েন্ট মার্কার দিয়ে দেখাই, এইখানে এইগুলো ভাজক টিস্যু, যেটা একেবারে উদ্ভিদের কাণ্ডের শীর্ষে থাকে যেটি অ্যাপিক্যাল। আবার যদি নিচের দিকে, এখানে মূলটা আমরা দেখাচ্ছি না, যদি একেবারে মূলেরও শীর্ষে থাকে সেটি হচ্ছে অ্যাপিক্যাল। অর্থাৎ উদ্ভিদের মূল এবং কাণ্ডের শীর্ষে থেকে যে ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করে, সেটা মাটির ভেতরে মূলেরও দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং কাণ্ডের বৃদ্ধি উপরের দিকে বায়বীয় কাণ্ড বৃদ্ধি ঘটায়, সেটি হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক সেল। ইন্টারক্যালারি হচ্ছে, দেখো আমরা বাংলায় যেটাকে বলি নিবেশিত, এই যে এখানে আমরা ইন্টারক্যালারি চিহ্নিত করেছি, এই যে উদ্ভিদের যে শাখাগুলো বেরোচ্ছে এখান থেকে। আচ্ছা, আমি সহজ উদাহরণ দিই। বাঁশের গাছ দেখিনি আমরা, বাঁশ, আখ, এগুলো দেখবে মাঝে মাঝে গিট আছে, নোড আছে, তাই না? পর্ব মধ্যগুলো আছে। তো বাঁশের কি তুমি কখনো দেখেছো যে ওই গিট ছাড়া অন্য কোনো জায়গা থেকে কঞ্চি বেরোইছে? দেখছো? কখনোই না। কারণ কি? ওই গিট যেখানে আছে সেখানে কিন্তু তার ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক সেল রয়েছে, অর্থাৎ নিবেশিত ভাজক টিস্যুর কোষগুলো ওই গিট বরাবরে রয়েছে, ওখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ তৈরি করে, শাখা তৈরি করে, যেগুলোকে বলি আমরা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। অর্থাৎ উপরেও স্থায়ী টিস্যু, নিচেও স্থায়ী টিস্যু, কিন্তু মাঝখানে যদি ভাজক টিস্যু থাকে তখন সেই ভাজক টিস্যুকে বলি আমরা নিবেশিত বা ইন্টারক্যালারি। আর পার্শ্বীয়, এই যে দেখো এখানে পার্শ্বীয়, অর্থাৎ ওখানে যেটাকে আমরা বললাম সেকেন্ডারি ভাজক টিস্যু, এখানে সেটিই মূলত পার্শ্বীয় ভাজক টিস্যু, ল্যাটারাল, অর্থাৎ যেটা উদ্ভিদের মূল এবং কাণ্ডের পাশে অবস্থান করে যেটিকে কি করে? বের বাড়ায়। ওখানে যেমন আমরা সেকেন্ডারি বললাম না, হ্যাঁ, আমি যে শুরুতে এই জন্য বলেছিলাম যে তুমি একজন ব্যক্তি, তুমি বাবা মায়ের মেয়ে, তুমি তোমার নানার নাতি নাতনি, তুমি আমার স্টুডেন্ট, ব্যক্তি কিন্তু তুমি, অর্থাৎ ওই ভাজক টিস্যুই অবস্থান অনুসারে একরকম, কাজ অনুসারে একরকম, তার উৎপত্তি অনুসারে একরকম। কথা ক্লিয়ার? ঠিক আছে। এখন আসি আমরা কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে, অর্থাৎ একটা ভাজক টিস্যু কয় জায়গা থেকে তার কোষ বিভাজন করতে পারে। যেমন এইখানে দেখো, এই ভাজক টিস্যুর এখানে এই যে কেন্দ্রের দিকে যে মজ্জা তৈরি করেছে, এই মজ্জার কোষগুলো কিন্তু সকল তলে বিভাজিত হয়েই কিন্তু এটাকে তৈরি করেছে। তাহলে একটি ভাজক টিস্যুর কোষ যদি তার সকল দিকে, মনে করো মাঝখানে একটা বিন্দুতে একটা কোষ রয়েছে, সেই কোষ তার ডানে বামে সামনে পেছনে অর্থাৎ সকল তলেই যদি বিভাজিত হয়ে তার ওই গ্যাপটা পূরণ করতে পারে, যেমন এন্ডোস্পার্ম বা শ্বাস বা এই যে মজ্জা, আমরা এখানে যেটা দেখছি এই যে মজ্জা, অর্থাৎ একটা উদ্ভিদের যে ভাজক টিস্যুর বিভাজন
সম্পূর্ণ কোষগুলো সকল তলে কোষ বিভাজন ঘটায়, তখন সেটিকে বলি আমরা মাস ভাজক টিস্যু। ওকে, যেমন এন্ডোস্পার্ম টিস্যু, মজ্জা বা পিত্ত, কর্টেক্স, এগুলো সকল তলেই বিভাজিত হয়, এটিকে আমরা এই জন্য বলি মাস। এবার আসি আমরা প্লেট। প্লেট প্লেট কি এরকম প্রসারিত দুই দিকে? প্লেট কি উপরে নিচে আরো বেশি প্রশস্ত? না। ঠিক তেমনি যে ভাজক টিস্যুর কোষগুলো কেবলমাত্র দুই তলে বিভাজিত হয়, পাতা, যেমন উদ্ভিদের পাতা বের হয়ে যায় কোন দিকে? একেবারে এইদিকেও বাড়ে এইদিকেও বাড়ে, কিন্তু উপরে নিচে কি বাড়ে? পাতা কি একেবারে মোটা হতে হতে গোলগাল হয়ে যায়? না, সেটি হয় না। তো এই জন্য এই টিস্যুকে আমরা বলি প্লেট, অর্থাৎ প্লেটের মতো হয়, সেই জন্য এটিকে প্লেট ভাজক টিস্যু বা প্লেট মেরিস্টেমেটিক সেল বলি আমরা। তাহলে এই প্রকার বিভাজনের ফলে এটি অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন পাতা। এই যে আমরা এখানে পাতার উদাহরণ দিয়ে এবং ছবি দিয়ে দেখিয়েছি, এই যে ঘাস খেয়ে গেছে ছাগলে, তাহলে পাতাটা একদিকে বেড়ে যাচ্ছে, এটি হচ্ছে প্লেট। আরেকটি ভাজক টিস্যু আছে যেটাকে বলি আমরা এই রিব। রিব মানে কি? আমরা এই যে আমাদের বক্ষপিঞ্জরের পশুকা বলি না, অর্থাৎ আমাদের মেরুদণ্ড থেকে একদিকে বেড়ে উঠেছে যেমন রিব, ঠিক তেমনি এই রিব ভাজক টিস্যুর কোষগুলো কেবলমাত্র একটি তলে বিভাজিত হয়। ঠিক আছে, একটা দিকেই বিভাজিত হয়ে বড় হয়। যেমন এই বর্ধিষ্ণু মূল, মূল কি মাটির ভেতরেই তো যাবে নাকি আবার উপরের দিকে উঠে আসবে? হ্যাঁ, কিছু উঠে আসতে পারে, সেটি ব্যতিক্রমী ঘটনা, কিন্তু সেটিও ওই শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এই বর্ধিষ্ণু মূল কেবলমাত্র একটি তলেই বিভাজিত হয়। ঠিক আছে, তো এটি আসলে যেমন আমরা বলছিলাম যে বুকের পাঁজরের মতো এক সারিতে অবস্থান করে জন্য এটিকে আমরা বলছি রিব। ওই যে পাঁজর কাঠির যে হাড্ডিগুলো, সে অনুযায়ী এটির নাম হচ্ছে রিব ভাজক টিস্যু। তাহলে কাণ্ডের মজ্জারশ্মি, বর্ধিষ্ণু মূল, এগুলো কিন্তু রিব ভাজক টিস্যুর অংশ। এবারে আসি আমরা কাজ অনুসারে। হ্যাঁ, তুমি কি কাজ করছো সে অনুযায়ী তো তোমার পদবি, তাই না? ঠিক তাই, তোমার কাজ হচ্ছে এখন লেখাপড়া করা, তাই তোমার পদবি হচ্ছে কি স্টুডেন্ট। ঠিক আছে, তো এখন দেখি এই ভাজক টিস্যুর কোনটা কি কাজ করে, সে অনুযায়ী এদের যে আমরা নাম দিয়েছি, অর্থাৎ শ্রেণী বিভাগ করেছি। প্রোটোডার্ম। ডার্ম মানে কি? ডার্ম, ত্বক। হ্যাঁ, গুড। ডার্ম মানে হচ্ছে ত্বক, অর্থাৎ একটা উদ্ভিদের ত্বকীয় অঞ্চল গঠন করে যেটা। হ্যাঁ, আমি বিস্তারিত বর্ণনাতে চলে আসলাম, ওইটাতে আর বেশি সময় ব্যয় না করে। ভাজক টিস্যুর সবচেয়ে বাইরের যে স্তর, অর্থাৎ যেটা কি করে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, শাখা প্রশাখা যেটি হোক, উদ্ভিদ দেহের বাহ্যিক অংশগুলো তৈরি করে, সেটি হচ্ছে প্রোটোডার্ম। অর্থাৎ যে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনের মাধ্যমে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, সেটি হচ্ছে প্রোটোডার্ম। এই যে দেখো, এগুলো হচ্ছে ত্বকীয় টিস্যু, এই যে এগুলো ত্বক তৈরি করেছে, সেগুলো হচ্ছে প্রোটোডার্ম। এরপরে আসি আমরা প্রোক্যাম্বিয়াম। প্রো মানেই তো ওই যে আদি, হ্যাঁ, যেটি থেকে মূলত ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম এগুলো তৈরি করে, অর্থাৎ যে ভাজক টিস্যু থেকে উদ্ভিদের পরিবহন কলা, ভাস্কুলার টিস্যু, মনে রাখবে পরিবহন কলা, যে ভাজক টিস্যু থেকে ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু তৈরি করে, সেটি হচ্ছে এই প্রোক্যাম্বিয়ামের কাজ। তাহলে ত্বক তৈরি করলো কি কি? হ্যাঁ, ত্বক তৈরি করলো। ঠিক আছে, প্রোক্যাম্বিয়াম কি তৈরি করছে? পরিবহন কলা তৈরি করছে। এরপরে আসি আমরা গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মানে কি? ভিত্তি, বেজ, তাই না? তো এই কাণ্ডের বা কোনো মূলের বা যে কোনো অংশেরই হোক না কেন, একেবারে মূল ভিত্তি তৈরি করে যে ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে, সেটিকে বলছি আমরা কি? গ্রাউন্ড মেরিস্টেম। মেরিস্টেম মানে ভাজক টিস্যু, আর যেটি গ্রাউন্ড বা ভিত্তি তৈরি করে সেটি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। খুবই সহজ কথা, অর্থাৎ মজ্জারশ্মি, কর্টেক্স, মজ্জা এগুলো তৈরি করে যেটি, সেটি গ্রাউন্ড মেরিস্টেম। কথা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, সময় অনেকটাই গিয়েছে। বাড়ির কাজ, আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়লাম তার একটি তালিকা তৈরি করবে, এবং আমরা যে স্টেপ বাই স্টেপ ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ দেখলাম সেগুলো তোমাদের অনেক বইতে করেও দেওয়া আছে, সেটা দেখে করলেও তোমাদের যেন সেটি মাথায় থাকে, ছকের মাধ্যমে ভাজক টিস্যুর এই শ্রেণীবিভাগের একটা তালিকা তৈরি করবে তোমরা। ওকে, ছকের মাধ্যমে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ করবে, করে কিন্তু আমাকে দেখাবা। তোমরা কেউ আমাকে ঠিকমতো ছবি আপলোড করে দেখাচ্ছ না, এতে কিন্তু আমার মন খারাপ হচ্ছে। ঠিক আছে, আর তোমাদের অনেকেই দেখছি যে
আমাকে ফোনে বা মেসেঞ্জারে বলছো যে স্যার এই ক্লাস কোথায় পাচ্ছি না, সেজন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। করে রাখলে তুমি প্রতিনিয়ত যখন যে আপডেটগুলো সেগুলো পাবে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, করে রাখো। তো ঠিক আছে, শেষের স্লাইডটা, থ্যাংক ইউ। ভালো থেকো, নিরাপদে থেকো, ঠিকমতো লেখাপড়া করো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।